This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুই ভাই যারা দুর্ঘটনার কবলে না পড়লে হয়তো পুলিশ জানতেই পারতো না যে এই বাড়িতে তিনটি দেহ পড়ে রয়েছে। একেবারে রুবি এবং অভিষিক্তার মাঝে এই যে মেট্রোর পিলার রয়েছে, এই পিলারে এসেই কিন্তু সজোরে ওই বিলাসবহুল গাড়িটি ধাক্কা মারে। মূলত যে দুজন মহিলার দেহ পাওয়া গেছে সেখানে কিন্তু একজনের হাত কাটা রয়েছে আর অন্যজনের হাত এবং গলা কাটা রয়েছে। সত্যি চেষ্টা করেছে নাকি যারা তাদেরকে খুন করে পালানোর চেষ্টা, এই বিষয়টি এখনো স্পষ্ট নয়। আর সেই প্রণয় দেকে যখন জিজ্ঞেস করা হয় তার সঙ্গে ঠিক কী ঘটেছিল, কিভাবে তিনি চোট পেলেন, তখন তিনি জানিয়েছেন ড্রাগ ওভারডোজের কথা। দেহ ময়না তদন্তের পরই জানা যাবে যে এনারা আত্মহত্যা করেছেন না এনাদেরকে খুন করা হয়েছে। আজ সুপার প্রাইম টাইমের শুরুতে ট্যাংরাতে স্পটলাইট রাখতে হচ্ছে, তার কারণ সেখানে একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু। আর এই একই পরিবারের তিনজন তারা দুর্ঘটনার কবলে পড়েছে, আর সেই তিনজন একই গাড়িতে ছিলেন। কি ঘটনা ঘটেছে, কি হয়েছে এই তিনজনের আত্মহত্যার সঙ্গে? এই তিনজনের যে দুর্ঘটনা ঘটেছে, কোনো কি কানেকশন রয়েছে, কোনো কি লিঙ্ক রয়েছে? খুন নাকি আত্মহত্যা, এই সমস্ত কিছু নিয়ে পুলিশ ইতিমধ্যেই তদন্ত করছে। আর সব থেকে বড় বিষয়, পুলিশ কমিশনার কিন্তু জানিয়ে দিয়েছেন আত্মহত্যার যে কোনো রকম কোনো নথি বা চিঠি এখনো পর্যন্ত সামনে আসেনি, অর্থাৎ কোনো রকম কোনো সুইসাইড নোট মেলেনি। খুন হয়েছে তারপরে কি আত্মহত্যা, সমস্ত বিষয়গুলো নিয়ে এখন অনেকটা ধোঁয়াশা রয়েছে, যার একটা একটা করে খোলস ছাড়ানোর চেষ্টা করছে পুলিশ। রাত 3:15 প্রায় ফাঁকা ইএম বাইপাস ধরে ঘন্টায় 120 কিলোমিটার বেগে ছুটছিল সেডন গাড়ি। আচমকা কবি সুভাষ মেট্রো স্টেশন লাগোয়া অভিষিক্তা মোড়ে মেট্রোর পিলারে ধাক্কা মারে গাড়িটি। এয়ারব্যাগ খুলে যাওয়ায় প্রাণের উপর। দুর্ঘটনাগ্রস্ত গাড়ির ভিতরে তিনজন, দুই যুবক এবং এক যুবকের কিশোর সন্তান। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদ করতেই মুহূর্তের মধ্যে মোড় ঘোরানো খবর সামনে আসে। দুই যুবক দাবি করেন ট্যাংরার বাড়িতে পরিবারের 3 সদস্য আত্মহত্যা করেছে, তারাও নাকি আত্মহত্যা করতেই মেট্রোর পিলারে ধাক্কা মেরেছেন। সঙ্গে সঙ্গে ট্যাংরার শিল লেনের বাড়িতে ছোটে পুলিশ, উদ্ধার হয় তিনটি দেহ। দুর্ঘটনাগ্রস্ত গাড়িতে ছিলেন দুই ভাই প্রসূন ও প্রণয় দে এবং প্রণয়ের নাবালক ছেলে। ট্যাংরার বাড়িতে প্রসূনের স্ত্রী রমি, কিশোরী মেয়ে ও প্রণয়ের স্ত্রী সুদেষ্ণার দেহ মেলে। বাড়ির দোতলায় 3টি আলাদা ঘরে 3 জনের দেহ পড়েছিল। খুন না আত্মহত্যা, সবচেয়ে বড় প্রশ্ন এটাই। রহস্য পরতে পরতে পুলিশ জানিয়েছে রমির গলায় ও হাতে ধারালো অস্ত্রের আঘাত, সুদেষ্ণার হাতেও ধারালো অস্ত্রের আঘাত, শিরা কাটা, কিশোরীর মুখে ফেনা, শ্বাসরোধ করে খুনের সন্দেহ, পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়ানো হয় বলেও অনুমান। ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন, অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পায়েসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প্ট করেছেন। বাড়িতে রক্তমাখা ছুরি, রক্তমাখা কাপড় উদ্ধার। এই তথ্য সামনে আসার পরও মিসিং লিঙ্ক বহু। যদি আত্মহত্যা হয় তাহলে 3 জন বাড়িতে আর 3 জন বাইরে কেন, একসঙ্গে কেন নয়? পুরুষ সদস্য ও মহিলা সদস্য আলাদা আলাদা কেন? বলা হচ্ছে পায়েসে ঘুমের ওষুধ মিশিয়ে আত্মহত্যার চেষ্টা। তাহলে শরীরে আঘাতের চিহ্ন এলো কিভাবে? হাতের শিরা ও গলায় আঘাতের চিহ্ন এলো কোথা থেকে? তাহলে কি ঘুমের ওষুধ খাইয়ে বেহুশ করে গলায় ও হাতে আঘাত করে মৃত্যু নিশ্চিত করার চেষ্টা? আত্মহত্যা হলে বাড়ির এক তলায় দেহ উদ্ধার হলো, আর অন্য তলায় ছুরি পাওয়া গেল কিভাবে? গোটা বাড়িতেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্তের দাগ, ঘরে রক্তমাখা একটা কাপড়ও মিলেছে। আত্মহত্যা করলে গোটা বাড়িতে রক্তের দাগ কেন? কে রক্ত মোছার চেষ্টা করলো? গভীর রাতের ঘড়িও পুলিশকে ভাবাচ্ছে। সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত 12:55 নাগাদ বাড়ি থেকে 3 সদস্য গাড়ি নিয়ে বেরিয়ে। দুর্ঘটনা ঘটে 3:15 নাগাদ। ট্যাংরা থেকে ঘটনাস্থলের দূরত্ব 6.5 কিলোমিটার। ভোর রাতে খুব বেশি হলে গাড়িতে 10 মিনিট সময় লাগা উচিত। তাহলে 2.25 ঘন্টা ধরে কোথায় ছিলেন এই 3 জন? আত্মহত্যা হলে সুইসাইড নোট পাওয়ার কথা, তেমন কিছু পাওয়া যায়নি বলছেন কলকাতার পুলিশ কমিশনার। এখনো অবধি আমরা সেরকম কিছু সুসাইড নোট পাই। সুসাইডের জন্য বেরিয়েছিল না, মানে ওরাই মেরেছে না অন্য কিছু হয়েছে? বিকজ there are certain other things which we know. So
আরও আমরা কিছু জানি। আমাদেরকে দেখতে হবে দ্যাট যে ফ্যাক্টস আমাদের কাছে অ্যাভেলেবল আছে সেটা ওদের স্টেটমেন্টের সঙ্গে ম্যাচ করছে, কোঅপারেট করছে কিনা। তাহলে খুনের তত্ত্বই কি জোরালো হচ্ছে? সিসিটিভি ফুটেজও ইঙ্গিতবাহী। বাড়ির 3 পুরুষ সদস্য যখন বাড়ি থেকে বেরোচ্ছেন তখন হাতে ওটা কি? গ্লাভস? গ্লাভস কেন? তবে খুন বা আত্মহত্যা বা খুন করে আত্মহত্যার চেষ্টা যাই ঘটুক, পুলিশের অনুমান পরিকল্পনা ছিল আগে থেকেই। প্রতিদিন বাড়িতে আলো জ্বললেও মঙ্গলবার রাতে বেশিক্ষণ আলো জ্বলতে দেখা যায়নি। নিরাপত্তা রক্ষীরাও বেশ কিছুদিন ধরে ছিলেন না। এটা তো দেখুন, আমরা তো বিল্ডিং এর মধ্যে রয়েছি, আমরা তো নিচে নামে না চট করে দেখতে পাইনি, কিন্তু আমি ছাদে দেখতে পেয়েছিলাম। ছাদে কালকে আমি ওনাদের কাজের লোককেও দেখতে পাইনি সারাদিনে, মানে দেখতেই পাইনি কালকে, কাউকে দেখতে পাইনি। বাড়ি ফাঁকা রেখে অপারেশনের প্ল্যান ছিল কি? হাসপাতালে ভর্তি যখন 3 জনকে জিজ্ঞাসাবাদ করে ক্লু পাবে কি পুলিশ? সুপ্রিয় ও সুশোভনের রিপোর্ট, TV9 বাংলা। ট্যাংরায় রহস্য মৃত্যু। একটা পরিবারের 3 সদস্যের প্রাণ চলে গেল। ওই পরিবারেরই 3 সদস্যের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল। কিন্তু কেন? এই পরিবারকে দেখে বোঝা যাচ্ছে তাদের আর্থিক সঙ্গতি নেহাত মন্দ ছিল না। তবে সেই ভালো আর্থিক সঙ্গতির মধ্যেও দেখা দিয়েছিল দেনার বোঝা, অর্থাৎ অনটন উঁকি মেরেছিল। তাদের এক বিজনেস পার্টনার জানাচ্ছেন 30 লক্ষ টাকার দেনা ছিল একজনের কাছে, আর এই পুরো দেনার পরিমাণটা 1 কোটি টাকারও বেশি বলে শোনা যাচ্ছে। তাহলে কি দেনার ফাঁদেই এমন ভয়ঙ্কর পরিণতি হলো এই পরিবারের? সচ্ছল অবস্থাপন্ন পরিবারের নির্মম পরিণতি দেখে অনেকেই চমকে যাচ্ছেন। ব্যবসায়ী পরিবার, কিন্তু সেই ব্যবসায় নাকি গত কয়েক বছর থেকেই মন্দা চলছিল। কারখানার শ্রমিকরাই বলছেন সেই কথা। ব্যবসা বলতে দুর্গাপুজোর পর থেকে একটু ডাউন ছিল। পুজোর পর থেকে, পুজোর আগে অবধি ঠিকঠাক কাজ ছিল, তারপর তো একটু ডাউন হয়ে গেছে। এই লকডাউনের পর থেকে একটু ঢিলা হয়ে গেছে, তারপর পুজোর পর থেকে আরো মোটামুটি ঢিলা। তো বাইরে 15-20টা পার্টি মাল নিয়ে পুজোর পর থেকেই মাসে হয়তো 1-2 আসে। শুধু শ্রমিকরাই নন, দে পরিবারের ব্যবসায়িক পার্টনারও বলছেন একের পর এক চেক বাউন্স করেছে তার। আমি বিজনেস করতাম ওদের সাথে, ওরা এক্সপোর্টের ছিল, আমি লেদার সাপ্লাই করতাম ওদের। দেখুন, বিজনেসের মধ্যে মাঝে মাঝে চেক বাউন্স হয়, আবার ক্লিয়ার হয়ে যায়, এটা হয়েছিল। কিন্তু লাস্ট 1-1.5 বছর ধরে আমার সাথে ওর ব্যবসা হচ্ছিল না। আমি লাস্ট 2024 থেকে আর ব্যবসা করিনি, কারণ আমার কিছু পেমেন্ট ওখানে আটকে গেছিলো, আমি মাল দেওয়া বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু পেমেন্ট হওয়ার কথা ছিল, আমার কালকেও ডেটেও চেক ছিল, সব চেকগুলি বাউন্স হয়ে গেছে। যার ফলে আমি কালকে সন্ধ্যাবেলা 6টার সময় ফোন করছিলাম ওনাকে, দাদা ফোনে পাইনি। তারপরে সন্ধ্যাবেলা আমি কালকে নিজেরই এসেছি, ওনাকে আমি পাইনি। বেল দিয়ে যাচ্ছি, তারপরে দেখলাম এখানে 2টো পেপার লাগানো ছিল। ভেন্ডার হয়তো সকালেই পেপার লাগিয়ে চলে গেছে, সেই পেপারটা এটা তুলিনি। তো পেপারের মধ্যে আমি লিখে দিলাম, দাদা আমি আপনার বাড়িতে এসেছি, আপনি কল করবেন। তারপর আজকে সকালে এসে খবর দেখলাম এটা। বাজারে দেনা, সেটাই কি কাল হলো? প্রণয় প্রসন্দের কারখানা চত্বরে গিয়ে পাওয়া গেল অন্য এক খবর। মঙ্গলবার সকালে কারা যেন এসেছিল কারখানায়। কি শুনছিলেন? দেনা ফেনা গিরে গিয়া, দেনা ছিল। হ্যাঁ, দেনা ছিল, শুনলুম জানলাম। अच्छा, चलो स्पोर्ट का काम करता, बाहर में माल दिया, हुआ पेमेंट नहीं मिला, तो यहाँ एक आदमी से जो माल लिया इसको नहीं देगा पेमेंट, तो क्या बोलेगा? इसका आगे 4-5 आदमी जब बाइक लेके आया था, पीछे भी भीड़ भीड़ लगा हुआ था। কবে এসেছিল? কালকে এসেছিল। তাও কটা বাইক? 5-6 দিন তো বাইক এসেছিল। রহস্যের অনেক জট, যে জটের জাল কাটতে মরিয়া পুলিশ। নজর একাধিক তথ্যে, যার মধ্যে অন্যতম প্রণয় প্রসন্দের ব্যবসাও। কারখানা থেকেই কি খুলতে পারে ট্যাংরা রহস্যের জট? ক্যামেরায় সুদীপ গুছাইতের সঙ্গে শর্মিষ্ঠা চক্রবর্তীর রিপোর্ট, TV9 বাংলা। শুধুই কি ট্যাংরা? আমাদের দেশে এর আগেও একাধিক ঘটনা ঘটেছে, যেখানে দেখা গেছে একই পরিবারের একাধিক জনের রহস্য মৃত্যু। আমাদের মনে থাকবে বুরারির ঘটনা, কোথাও বা মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ থেকে হালফিলের মাইসুরু। একটার পর একটা কারণ দেখা গেছে, কোথাও আত্মহত্যা, কোথাও খুন, কোথাও বা আর্থিক সংকট, আর কোথাও বা তন্ত্র সাধনা। দুই মহিলার হাতের শিরা কাটা, কিশোরীর মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে। ট্যাংরার বাড়িতে শিউরে ওঠার মতো দৃশ্য। আত্মহত্যা নাকি খুন? স্ত্রী এবং সন্তানকে খুন করেই কি বাড়ি থেকে পালাচ্ছিলেন দুই ব্যক্তি, নাকি সত্যি নিজেরাও আত্মহত্যা করতে যাচ্ছিলেন? পালাতে হলে কেন তারা শিশুপুত্রকে সঙ্গে নিলেন? ট্যাংরায় মৃতদের একজনের গলাতেও ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে। তারপর থেকেই জোরদার হয়েছে খুনের তথ্য।
আসল রহস্য কি তদন্ত যত এগোবে স্পষ্ট হবে, কিন্তু ট্যাংরার ঘটনাই প্রথম নয়। এর আগেও একই পরিবারের রহস্য মৃত্যুর ঘটনা শুনে আঁতকে উঠেছে দেশ। প্রথমেই বলতে হয় বুরারির কেসের কথা। চান্দাওয়াত পরিবারের 3 প্রজন্ম মিলিয়ে 11 জন সদস্যের অস্বাভাবিক মৃত্যু হয়। পরিবারের অধিকাংশ সদস্যের দেহ সিলিংয়ে একটি গ্রিল থেকে ঝুলছিল, হাত পা বাঁধা ছিল পিছমোড়া করে, ঠোঁটে লাগানো ডাক টেপ আর মুখ ঢাকা। পরিবারের সবথেকে বয়স্ক নারায়ণী দেবীর দেহ মিলেছিল বাড়ির শোয়ার ঘরে। প্রাথমিকভাবে খুনের ঘটনা বলে মনে হলেও তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা যায় এটা গণ আত্মহত্যা। পরিবারের ছোট ছেলে ললিতের উপর নাকি ভর করেছিল তার মৃত বাবার আত্মা। বাবাই নাকি তাদের বলেছিল ভগবানকে তুষ্ট করতে এই আচার পালন করতে। তারা আত্মহত্যা করেছিলেন ঠিকই, কিন্তু ভেবেছিলেন বেঁচে যাবেন। মর্মান্তিক ঘটনা, দুর্ঘটনাও বলতে পারেন, তার কারণ তারা সহপাঠী। হুগলির চাপদানি স্কুল, সেখানে সহপাঠীর মধ্যে বচসা এবং সেটা মারপিট পর্যন্ত গড়ায়। এক সহপাঠী আরেক সহপাঠীকে এমন মারে, ঘুষি মারে, তাতে ওই সহপাঠীর মৃত্যু হয়েছে স্কুলে। দুটো পরপর ক্লাসের মাঝখানে এই ঘটনাটা ঘটেছে। এবার ওই স্কুলের যারা অভিভাবক রয়েছেন তারা বলছেন যে স্কুলে এতজন শিক্ষক শিক্ষিকা থাকার পরেও স্কুলের নজরদারির কোথায়? তারা এই গোটা ঘটনায় নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছেন স্কুলের অভিভাবকরা, তাই স্কুলের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন। স্কুলের গাফিলতির অভিযোগকে তারা প্রকট করছেন এই ঘটনায়। চাঁদদানি পুরসভার 3 নম্বর ওয়ার্ডের আর্য বিদ্যাপীঠে ছাত্র মৃত্যু ঘিরে তুলকালাম। মৃত অভিনব জালান ক্লাস 10-এর ছাত্র। অভিযোগ দুপুর 1টা নাগাদ অভিনবদের ক্লাসে সহপাঠীদের মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ সেই সময় এক সহপাঠী অভিনবকে ঘুষি মারে। মারের চোটে মাটিতে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে অভিনব। ক্লাসরুমে চিৎকার চেঁচামেচি শুনে ছুটে আসেন শিক্ষকরা। অভিনবকে টোটোয় চাপিয়ে স্থানীয় ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। एक दो मुक्का या थप्पड़ ये भी मारा होगा, वो भी मारा। अब गलत जगह पर शायद पीछे लगी। जैसे ही हुआ टीचर उसको यहाँ ले आए, लेकिन यहाँ लाने पर डॉक्टर देखने के बाद बोले ही वाज ब्रॉट क्लियर डेड। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন মৃত ছাত্রের বাবা। হিন্দি স্কুলে একদম অবস্থা খারাপ, টিচাররা একদম মানে পড়াশোনা করাবার মানে কি শুধু টাকা নেওয়ার জন্য স্কুলে যাচ্ছে ওরা। ওর সামনে স্কুল চলাচলের সময় কি করে এটা ঘটনা হলো, ওরা জিম্মেদার এর ঘটনার। প্রধান শিক্ষকের দাবি ঘটনার সময় স্কুলে ছিলেন না, মাধ্যমিক পরীক্ষার জন্য অন্য স্কুলে গিয়েছিলেন। আপনি কি অন্য জায়গায় ছিলেন? কোন স্কুলে ছিলেন? পরীক্ষা সেন্টারে ছিলেন, মাধ্যমিক পরীক্ষা সেন্টার। মাস 6 আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ছাত্রের দিদির। ওনার বাবা ওয়ার্ডে থাকেন, মিলে মনে চাকরি করেন। আর ওনার 6 মাস আগে ওনার একটা মেয়ে ছিল, সে স্ট্রোকে মারা গেছে মাঠে যখন মর্নিং ওয়াক করতে গেছিল। ওনার দুটো, একটা ছেলে একটা মেয়ে ছিল। আজকে এই ছেলেকে এরকম। এই ঘটনায় জানাজানি হতেই স্কুলে এসে বিক্ষোভ দেখান অভিনবের আত্মীয় প্রতিবেশীরা। পরিস্থিতি সামাল দিতে স্কুলে আসে পুলিশ বাহিনী, র্যাব। ব্যাপক উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোথায় ছিলেন এই নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকে। ঘটনাস্থলে আসে চন্দননগর পুলিশ কমিশনারের বিশাল পুলিশ বাহিনী এবং পরে উচ্চপদস্থ আধিকারিকরা এসে বিক্ষোভকারীদের সেখান থেকে হটিয়ে দেয়। ইতিমধ্যেই ভদ্রেশ্বর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে। হুগলি চামদানি থেকে ক্যামেরায় অমল চক্রবর্তীর সঙ্গে আশিক ইনসান, TV9 বাংলা। প্রকাশ্যে এক তরুণকে রাস্তায় ফেলে কোপাচ্ছেন এক মহিলা। পথ চলতি মানুষ আতঙ্কে শিউরে উঠছেন, কেউ বাধা দেওয়ার সাহস পাননি। একেবারে সিনেমার দৃশ্যকেও হার মানায় এই নিষ্ঠুরতা। কিন্তু কেন? পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কের টানাপোড়েন থেকেই এই খুন। ঘটনা কোথায়? পূর্ব বর্ধমানের কালনার রানীবন্দরে। বুধবার সকালে এক ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকলো কালনার রানীবন্দর এলাকার বাসিন্দারা। চোখের সামনে দেখলেন ভরা রাস্তায় এক মহিলা কাটারি হাতে এলোপাথারি কোপ মারছেন এক যুবককে। রক্তে ভেসে যাচ্ছে গোটা রাস্তা, কিন্তু কারো সাহসে কুলোয়নি আচকানো। মহিলার একটা পুরুষ মানুষকে একদম বড় এরকম দাগ এই জায়গাতে একদম কোপ মারছে রাস্তার মধ্যেই, রাস্তার সামনে, মানে ওপেনলি পাবলিক প্লেস। কেউ আটকাচ্ছে না সেই সময়? না, আটকাতে পারছে। একটা মহিলা একটা লোককে কুপোচ্ছে। হ্যাঁ, কুপোচ্ছে একটা মহিলা। কোন জায়গায়? রানীবন্দর। আচ্ছা, মানে আপনারা আসছিলেন নাকি এদিকে? মানে রাস্তার মধ্যেই? হ্যাঁ, রাস্তার মধ্যে।
যেটা জানা গেছে, অভিযুক্ত মহিলার নাম নয়ন ক্ষেত্রপাল। পুলিশ সূত্রে খবর, নিহত যুবক শামীম মণ্ডলের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সম্প্রতি সেই সম্পর্কে চির ধরে। মহিলা সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসতে চাইলেও রাজি হচ্ছিলেন না শামীম। দিনের পর দিন উত্ত্যক্ত করছিলেন বলে অভিযোগ। এরপরেই শামীমকে ফোন করে ডেকে কুপিয়ে খুন করেন নয়ন। যদিও এই তত্ত্ব মানতে রাজি নয় নিহত শামীমের পরিবার। তাদের দাবি, নয়ন শামীমের মধ্যে দিদিভাইয়ের সম্পর্ক ছিল। টাকা পয়সা নিয়ে গন্ডগোলের জন্য মঙ্গলবার মহিলা নয়নের বাড়ি এসে হুমকিও দেয় বলে অভিযোগ। ওই মহিলার সাথে কি সম্পর্ক আপনার ছেলের সাথে? কিছু সম্পর্ক নাই, ও এমনি বোন পাতিয়েছিল। আচ্ছা, হঠাৎ কেন মারলো, এরকম কেন? কে জানে বাবা, আমার শাস্তি চাই। টাকা পয়সা নিয়ে মানে টাকা পয়সা ধার দেওয়াকে কেন্দ্র করে? আচ্ছা, মানে বহুদিন ধরে মানে থেকে কালকে কি বাড়িতে কি হুমকি দিয়েছিল? হ্যাঁ, কাল ওদের দুজনের কি হয়েছে, ফোন নিয়ে ও হুমকুনি দিয়েছিল যে তোকে বাপটা মারতে পারছি না, আমি তোকে মেরে দেবো, আমার হাতেই মরবি, এরম করে বাড়ি নিয়ে হুমকি দিচ্ছিল। তারপর ফোন নিয়ে আনি দিদি বোনের কি সম্পর্ক। পরিবারের দাবি, যাই হোক, তদন্তকারীদের অনুমান সামান্য কোনো বিবাদ নয়। তীব্র আক্রোশ থেকেই এমন শামীমকে নৃশংসভাবে খুন করেছেন নয়ন। মহিলাকে জেরা করে প্রকৃত কারণ জানার চেষ্টা করছে পুলিশ। কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। দত্তপুকুরের ঘটনায় এবার চোখ রাখবো। হযরত লস্করকে খুন করা হয়, মুন্ডু কেটে খুন করা হয়, আপনারা জানেন। জলিল এই ঘটনার মাস্টার মাইন্ড বলে জানতে পারা গিয়েছে। খুব ঠান্ডা মাথায় জলিল পরিকল্পনা করে, হাসুয়ায় শান দেয় সে খুনের আগে। শুধু তাই নয়, খুনের পর হযরত লস্করের স্ত্রীকে সেই বলে যে থানায় মিসিং ডায়েরি করতে, তারপর সে জম্মুতে পালিয়ে যায়। কিন্তু না, শেষ রক্ষা হয়নি, তাকে পাকড়াও করা গিয়েছে। গত ৩রা ফেব্রুয়ারি উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে এক যুবকের মুন্ডহীন দেহ উদ্ধার হয়েছিল। তারপর যুবকের নাম পরিচয় জানা যায়। হযরত লস্করকে খুনের অভিযোগে একে একে ৪ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার ১৫ দিন পর মঙ্গলবার বামুনগাছি স্টেশন সংলগ্ন এক ডোবা থেকে উদ্ধার হয় হযরতের কাটা মুন্ডু। পুলিশের টানা জেরায় খুনের কথা স্বীকার করে নেয় ধৃতেরা। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের বক্তব্য থেকে স্পষ্ট হচ্ছে কিভাবে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে হযরতকে। হযরতকে খুনের জন্য হাসুয়ায় ধার দেয় জলিল। পরিকল্পনা ছিল দেহ পুড়িয়ে ফেলার। পরিকল্পনা অনুযায়ী কিনে এনেছিল কেরোসিন। রাতে পার্টি করবে বলে হযরতকে ফোন করে ডাকে জলিল। বাড়িতে হযরত বলে আসে জলিলের বাড়ি যাচ্ছে এবং বামুনগাছি স্টেশনে নেমে মদ কেনে রাত্রি 7:20 নাগাদ এই যে স্টেশনের কাছে বাড়ি, সেই বাড়ি থেকে ঘটনাস্থলের দিকে এগিয়ে যায়। 7:40 নাগাদ তার মাথায় আঘাত করা হয় এবং তারপর মুন্ডু কেটে নিয়েছে, ফেলে দেয়। কিন্তু ফেলে দেওয়ার পর তারা কি করলো, এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। হযরতের গলা কেটে 2 কিলোমিটার দূরে ফেলা হয় মুন্ডু। খুনের পর বাড়ি চলে যায় জলিল ও সুফিয়া। হযরতের কিনে আনা মদই খায় স্বামী স্ত্রী। পরদিন গ্রামের মানুষের সঙ্গেই দেখতে যায় হযরতের মুন্ডহীন দেহ। হযরতের স্ত্রী ফোন করলে তাকে মিসিং ডায়েরি করার পরামর্শ দেয় জলিল। 4 ফেব্রুয়ারি সকালে জম্মু পাড়ি দেয় জলিল। গতকাল পুনর্নির্মাণের সময় সুফিয়া দেখায় এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আসে এবং মোবাইলটা এইভাবে এখানে ফেলে দেয়। ফলত এই যে ডোবা নয়নজুলি, এর মধ্যেই মোবাইল পড়ে রয়েছে এবং অস্ত্রর কথাও বলে। এখন প্রশ্ন হচ্ছে, কালকে যখন ডুবুরি নেমেছিলেন তখন এর ভেতরে যে নোংরা এবং যে অবস্থায় রয়েছে, তাতে কিন্তু ডুবুরি আবার পুনরায় আজকে নামিয়ে পরিষ্কার না করে মোবাইল খুঁজে বার করা সম্ভব নয়। প্রশাসন সূত্রে খবর, এই ডোবা পরিষ্কার করে জল ছেঁচে বের করে মোবাইল ফোন এবং অস্ত্র খোঁজা হবে। সিমেন্টের সেতুর দুপাশে অন্তত 15 মিটার পরিষ্কার করা হবে। এখানে টিম নেমেছিল, নেমে দেখলো পেলো না। তারপরে এইটাকে বললো যে আমরা যেভাবে এটা উদ্ধার করতে গেলে আমাদের একটাই কাজ, হয় জল ছেঁচতে হবে আর একটা জেসিপি এনে এই মাটিগুলোকে বের করে করে ওটা ঘেটে দেখতে হবে যে কোথায় কি পাওয়া যায়। তবে নিশ্চিত হয়ে গেছে যে এখানে মোবাইলটা ফেলেছে। নৃশংস হত্যার ঘটনায় রীতিমতো আতঙ্কে এলাকার মানুষ। গ্রামবাসী সহযোগিতা করছি, এরকম একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে, জীবনে কোনোদিন হয়নি। তো আমরা সবাই একদম আমরা একটা ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে আমাদের এই মানুষজন আছে। কেন, কি কারণে খুন হযরত লস্করকে এখনো ধোঁয়াশায় পুলিশ। পুলিশের তদন্তে উঠে আসছে 2টি তত্ত্ব। চুরির বখরা নিয়ে বিবাদে খুন, পুলিশের চর সন্দেহে হযরতকে খুন করে জলিল সুফিয়া, নাকি স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক থাকায় হযরতকে খুন করে জলিল, এখনো ধন্দে পুলিশ। তদন্ত বিভ্রান্ত করতে পুলিশের কাছে চুরি নিয়ে বিবাদের তত্ত্ব খাড়া করে জলিলের স্ত্রী সুফিয়া। খুনের পিছনে ঠিক কি কারণ, আরও তদন্ত প্রয়োজন মনে করছেন গোয়েন্দারা। উত্তর 24 পরগনা থেকে দীপঙ্কর দাসের রিপোর্ট, TV9 বাংলা।
শেষ রক্ষা হলো না ভুয়ো ডাকাতের। আর এই ভুয়ো ডাকাত কেন বলছি জানেন? কারণ ছেলের বিয়ের গয়না চুরি করেছিল খোদ সৎ মা। তার স্যাঙাতকেও পুলিশ ধরতে পেরেছে। আর মাই গিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল যে গয়না চুরি গেছে। পুলিশ 48 ঘন্টার মধ্যে সেই মাকে ধরে ফেলেছে, অর্থাৎ ভুয়ো ডাকাতকে স্যাঙাত সমেত ধরে ফেলে। ঠিক যেন ক্রাইম থ্রিলার। গয়না হাতাতে নিজের বাড়িতেই ডাকাতির নাটক মহিলা। এই কাজে তাকে সাহায্য করেন জামাইবাবু। দুদিনের মধ্যে রিজেন্ট পার্ক কাণ্ডে লুটের কিনারা। গ্রেফতার অভিযোগকারী, গৃহকর্ত্রী ও তাঁর আত্মীয়। স্বামীর আগের পক্ষে স্ত্রীর ছেলের বিয়ের জন্য গয়না রাখা ছিল। আস্তে আস্তে সেই গয়না আত্মীয় রাজা নাগের সঙ্গে সলা পরামর্শ করে সরিয়ে ফেলছিলেন সোনালী বিশ্বাস। আর তারপর চুরির গল্প ফেলেছিলেন, এমনটাই জানা যাচ্ছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ সূত্রে। রিজেন্ট পার্কের মুর এভিনিউয়ে ডাকাতির ঘটনায় 180 ডিগ্রি টুইস্ট। ডাকাতির ঘটনাটি পুরোপুরি সাজানো। স্বামীর প্রথম পক্ষের স্ত্রীর ছেলের বিয়ের গয়না হাতাতেই জামাইবাবু রাজা নাগকে সঙ্গে নিয়ে নিজেই ডাকাতির নাটক করেন 48 বছরের গৃহবধূ সোনালী বিশ্বাস। তদন্তে নেমে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটন করলেন লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রে খবর, ডাকাতির নাটক করে 3 থেকে 4 লক্ষ টাকার সোনার গয়না চুরি করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন নিজের পরিচিতের কাছে। সেই গয়না বিক্রিও করে দেন ওই গৃহবধূ। তার জন্যই বলিউডের ধাঁচে ফিল্মি কায়দায় ডাকাতির প্লট সাজিয়েছিলেন সোনালী ও তাঁর জামাইবাবু। রিজেন্ট পার্কে তো আমরা দেখলাম যিনি মহিলা কমপ্লেন্ট করেছিলেন ওনার কিছু সাসপিশিয়াস রোল ছিল। সিসিটিভি ফুটেজ আমরা দেখেছি। ওই সিসিটিভি ফুটেজে উনি যেটা এফআইআরে যে লিখেছেন তার সঙ্গে ম্যাচ হচ্ছে না। তদন্তে নেমে পুলিশ এই ঘটনায় প্রমাণ জোগাড় করতে শুরু করে। তবে সোনালীকে জিজ্ঞাসাবাদ করে তারা সন্তুষ্ট হতে পারেননি। তার কথাবার্তাতে বিস্তর অসঙ্গতি ছিল। পরে জিজ্ঞাসাবাদে গোটা ঘটনার সত্যি সামনে আসে। আপনার মা এতদিন ধরে আপনার বিয়ের গয়না চুরি করছিলেন? শুনলাম যে এটা মহিলাটা খারাপ না। আর রাজা নাগ কে হয়? রাজা নাগ হচ্ছে ওনার যে বোন, তার হাজব্যান্ড। হ্যাঁ। আপনার বিয়ে কবে? আর 1 মাসের মতো। এই যে গয়নাগুলো চলে গেল, ক্ষতি হয়ে গেল? না না, আমার যেটা ছিল সেগুলো সব অর্ডার দেওয়া আছে। এগুলো অ্যাকচুয়ালি আমার যে বোনের ফার্মার এইদের সব এগুলো ছিল। ওনারও কিছুটা ছিল ওটার মধ্যে। সর্ষের মধ্যেই যে ভূত, সোনালীর ওপর কারো কি সন্দেহ হয়নি? ট্রাস্ট আর একটা লয়ালিটি বলে একটা ব্যাপার থাকে, তো কখনো চাবি তো আর তাই আমরা নিইনি, কখনো দেখতে যাইনি। স্পেশালি মানে বাবা কখনো দেখেনি, কারণ ওটা তো বাবার রুমে ওটা সবসময় ছিল। বুধবার অভিযুক্ত সোনালী বিশ্বাস এবং তার জামাইবাবু রাজা নাগকে আলিপুর বিশেষ আদালতে পেশ করা হয়। তাদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আর কারা কারা যুক্ত রয়েছে তা জানার চেষ্টায় তদন্তকারীরা। মঙ্গলবার কলকাতার রিজেন্ট পার্কে মুর এভিনিউয়ে ডাকাতির ঘটনাটি প্রকাশ্যে আসে। বাড়ির গৃহকর্ত্রী সোনালী বিশ্বাস অভিযোগ করেছিলেন, সোমবার তিনি যখন ফ্ল্যাটে ঢুকছিলেন সেই সময় 2 জন দুষ্কৃতী পিছন থেকে এসে তাঁকে চেপে ধরে এবং তারা ঘরে ঢুকে যায়। তিনি বাধা দিলে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় এবং একটি ভারী অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়। ফলে তিনি অচৈতন্য হয়ে পড়েন। তাহলে এই চোট এলো কি করে? তদন্তকারীদের অনুমান, চিত্রনাট্য অনুযায়ী ডাকাতির ঘটনা ঘটেছে সেটা প্রমাণ করার জন্য নিজেই মাথায় আঘাত করেন সোনালী। তবে কেন তিনি এবং তার জামাইবাবু আচমকা সোনার গয়না লুট করে বিক্রি করতে গেলেন, এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। দমদম সেন্ট্রাল সহ বিভিন্ন জায়গায় যখন লাগাতার লুটের খবর আসছে, তখন এটাকেও লুটের গল্পে ফাঁসাতে চেয়েছিলেন সোনালী দেবী, কিন্তু তিনি গ্রেপ্তার হয়েছেন এবং গ্রেপ্তার হওয়ার পর সোনালী বিশ্বাসকে রিমান্ডে নিচ্ছে কলকাতা পুলিশ। ক্যামেরা বিনোদের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। বাংলার রাজনীতি হঠাৎ জঙ্গি চর্চায় ভরপুর। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে এবং তার দলের নাম করে জঙ্গি যোগের তত্ত্ব খাড়া করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেটে পড়েছিলেন ক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এমনকি বলেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নালিশ ঠুকবেন এবং প্রধানমন্ত্রীকে তিনি জানাবেন যে শুভেন্দু অধিকারীরা তার দিকে এরকম কালির দাগ ছেটাচ্ছেন। বিজেপি যদি প্রমাণ দিতে না পারে তাহলে বিজেপিকে তার পরিণতি ভুগতে হবে, আর যদি প্রমাণ দিতে পারে তাহলে তিনি মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে দেবেন। আজ সুকান্ত মজুমদার ফের ঘৃতাহুতি করেছেন সেই বিতর্কেই, এবং একই সঙ্গে আজ কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন 48 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারীদের তাদের আনা অভিযোগের সপক্ষে প্রমাণ দিতে হবে। এই সরকার
কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার। তৃণমূল সরকারকে বিধে জঙ্গি যোগের অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভায় তার জবাবও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এবার এক ধাপ এগিয়ে রাজ্য সরকারের জঙ্গি যোগের অভিযোগের প্রমাণ চেয়ে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ল তৃণমূল কংগ্রেস। দেওয়া হলো 48 ঘন্টার সময়সীমা। এই জঙ্গি যোগাযোগের প্রমাণ দিন, অথবা 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। অতীতেও একাধিকবার রাজ্য সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা ও তার দল বিজেপি। তবে এবার দরজায় সুর সপ্তমে। সম্প্রতি সরস্বতী পুজো বিতর্কের আঁচ এসে পড়ে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে। বিশৃঙ্খলা তৈরির অভিযোগে রাজ্য বিধানসভা থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ 4 জন বিজেপি বিধায়ককে 1 মাসের জন্য সাসপেন্ড করা হয়। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে হিন্দু বিরোধী তকমা দিয়ে একের পর এক অভিযোগ করেন বিরোধী দলনেতা। এই সরকার মোল্লাদের সরকার, এই সরকার মুসলমানদের সরকার, এই সরকার আনসারুল বাংলার 7 সেকেন্ডের সরকার, এই বাংলা এই সরকার কাশ্মীরি জঙ্গি জাভেদ মুন্সির সরকার, এই সরকারের মুখ্যমন্ত্রী মুসলিম তোষণকারী হিন্দু বিরোধী মুসলিম লীগ 2 এর সরকার। মঙ্গলবার রাজ্য বিধানসভায় এর জবাব দেন মুখ্যমন্ত্রী। প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ জানানোর হুঁশিয়ারিও দেন তিনি। আমাকে এই জীবনে এসেও শুনতে হবে এত সংগ্রাম করার পর যে জম্মু কাশ্মীরের টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক, আর বাংলাদেশের সাথে টেরোরিস্টদের সাথে আমার সম্পর্ক। আমি স্পিকার স্যার বাংলার মানুষকে বলবো, যদি প্রমাণ করতে পারেন একদিনে মুখ্যমন্ত্রী তো ছেড়ে দিয়ে চলে যাব। আপনি বিরোধী দল নেতা হিসাবে যে অ্যালিগেশন করেছেন, আমি প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে জানাবো এ কথা আপনি বলতে পারেন কিনা, আর যদি আমি টেরোরিস্ট হই প্রধানমন্ত্রী আমাকে জানাবেন। পাল্টা নিজের যুক্তিতে অনড় থেকে বিধানসভার বাইরে আবারও সুর চড়ান বিরোধী দলনেতা। শেখ আনসারুল বাংলা তিনি 1.5 বছর ধরে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় খাজেরি মাদ্রাসা চালালেন। আপনার পুলিশ কেন জানতে পারল না? আপনার বিডিও এসডিও ডিএম কেন 7 সেকেন্ড নাম ভোটার লিস্টে তুললো? উনি সিমিল লোক ইমরানকে রাজ্যসভায় পাঠান। ববি হাকিম দাঁড়িয়ে পাকিস্তান ইয়া भी एक মিনি পাকিস্তান বলেছে। ববি হাকিম অন্য ধর্মের লোককে তার ধর্ম গ্রহণ করতে বলেছে। ববি হাকিম অন্য ধর্মের লোককে, অন্য ভাষার লোককে, বাঙালিকে উর্দু বলতে বলেছে। তাই এগুলো কি? বুধবার দরজার সুর আরো চড়িয়ে বিরোধী দলনেতার কাছে তার অভিযোগের প্রেক্ষিতে প্রমাণ চাইল তৃণমূল কংগ্রেস। এই যে চরম কুৎসা, চরম অবমাননাকর, উদ্দেশ্য প্রণোদিত, ইঙ্গিতবাহী বিবৃতি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে স্পষ্টভাবে বলছি, হয় প্রমাণ দিন, নইলে 48 ঘন্টার মধ্যে হাঁটু গেড়ে বসে ক্ষমা চান। জঙ্গি যোগের প্রশ্ন নিয়ে উনি বিব্রত হচ্ছেন। কেউ কেউ তো বলছেন যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে জঙ্গিদের ধাত্রী, ফলে উনি শুধু যোগ শুনেছেন, উনি যে জঙ্গিদের ধাত্রী কিনা এই নিয়ে তো মানুষ প্রশ্ন করছে। তাহলে তার সাফাই উনি কবে দেবেন সেটা উনি বলুন। দরজার রেশ যেদিকে গড়াচ্ছে তা 2026-এর বিধানসভা নির্বাচনের আবহে আরো প্রবল হবে। প্রকট হয়ে উঠবে মেরুকরণের রাজনীতি, এমনটাই মত রাজনৈতিক মহলে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। আগামী বছর বঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে রাজনীতির আকাশে তরজার গর্জন চলছে। সুকান্ত মজুমদার বলেছেন যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে সেখানে নাকি জামাতের সাহায্য নিচ্ছে শাসক দল, আর শাসক দল পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে সুকান্তর দল এগুলো অপপ্রচার করছে, মিথ্যে কুৎসা রটাচ্ছে। এই জামাতের লোকেদেরকে ভোটের সময় আনিয়ে সীমান্তবর্তী এলাকায় কাজ করান, বলেন যে বিজেপিকে একটু ভোট নয়, সিপিএমকে একটু ভোট নয়, সব ভোট তৃণমূলে, মুখ্যমন্ত্রী করান। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে কার্যত মেরুকরণের রাজনীতিতে শান। বিধানসভার ভিতরে বাইরে শাসক ও বিরোধী শিবিরের শীর্ষ নেতাদের মুখে হিন্দু, ব্রাহ্মণ, মুসলমান, জঙ্গি, জামাতের মতো শব্দমন্ত্র। এই আবহেই মুখ্যমন্ত্রীকে নিশানা করে ভোট রাজনীতিতে তৃণমূলের সঙ্গে ফের জামাত যোগের অভিযোগ তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।
এই কথাগুলির কুৎসা, বিভ্রান্তি ছড়ানো, মিথ্যাচার, নোংরা রাজনীতির আমরা তীব্র বিরোধিতা করছি। সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড হওয়ার পরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রীকে হিন্দু বিরোধী আখ্যা দিয়ে সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলেন। হিন্দুদের ভোটে জিতেছি, হিন্দুদের জন্য বলতে গেছি, মা বাগদেবী যে আমাকে বিদ্যা দিয়েছে, যার জন্য নাম লিখতে পারি, পড়তে পারি, যার জন্য মাস্টার ডিগ্রি পেয়েছি, সে বাগদেবীর অপমান, তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বের করে দিয়েছে মুসলিমদের সরকার, মোল্লাদের সরকার, মমতার সরকার। মঙ্গলবার বিধানসভায় এর জবাব দেন মুখ্যমন্ত্রী। সংখ্যালঘু তোষণের অভিযোগ উড়িয়ে নিজেকে ব্রাহ্মণ পরিবারের কন্যা বলে পাল্টা চ্যালেঞ্জ ছোড়েন। বাবা, কবে থেকে উনি হিন্দু ধর্মের নেতা হয়ে গেলে? হিন্দু ধর্মটা কি এত ছোট? জেনে রাখুন, যিনি হিন্দু ধর্মের কথা বলছেন, আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমি যে বাড়িটায় থাকি ভোরবেলা থেকে, মানে ছোটবেলা থেকে, সেই বাড়িটায় মন্দির, একটা শিব মন্দির, সেই দেওয়ালে যেখানে আমি মাথা রেখে ঘুমাই। কিন্তু তরজা এখানেই শেষ হয়নি। মুখ্যমন্ত্রীকে টার্গেট করে জামাত শিবিরের সঙ্গে যোগ সাজসের অভিযোগ তোলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উনি ওনার ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন, তাহলে ভাই উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। এ রাজ্যে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী জেলার সংখ্যা মোট 9টি। এর মধ্যে উত্তরবঙ্গে আছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং মালদা। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এই 4টি জেলা রয়েছে। এর মধ্যে সংখ্যালঘু অধ্যুষিত 3 জেলা, মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর। বঙ্গ রাজনীতির নিরিখে এই মুহূর্তে 9 জেলাতেই মূল লড়াই তৃণমূল ও বিজেপির মধ্যে। গত লোকসভা নির্বাচনে এই বাংলাদেশ সীমান্তবর্তী 9 জেলার মোট 21টি লোকসভা আসনের মধ্যে 7টি বিজেপি, 14টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। জামাতের লোক যদি পশ্চিমবাংলায় ঢুকতেই পারে, ভোটের সময় হোক কি যে কোনো সময়, তার দায়টা সুকান্ত মজুমদার বা ওনার দল, ওনার সরকার কি অস্বীকার করতে পারে? নির্বাচনী পরিসংখ্যান অনুযায়ী 2008-এর পর থেকে ধীরে ধীরে রাজ্যের সংখ্যালঘু ভোট তৃণমূলের দিকে গিয়েছে। উল্টো দিকে হিন্দু ভোটারদের একত্রিত করার ডাক দিচ্ছেন বিজেপি নেতারা। স্পষ্ট হচ্ছে মেরুকরণ। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। কুম্ভকে মৃত্যুকুম্ভ বলে তোলপাড় ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার করা মন্তব্য বিধানসভায় রেকর্ড হয়ে গিয়েছে। সবাই এখন সেই মন্তব্য নিয়ে আলোচনা করছে। দেখুন, এত বড় একটা মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি না বুঝেই বললেন, নাকি টার্গেট করেই ওই কুম্ভের আয়োজনকে তিনি অনেক হিসেব কষেই বললেন, এমন মন্তব্য করলেন? আর এদিকে গৈরিক শিবিরের নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র একটা মন্তব্য করে, কিন্তু এদিকে আবার ইন্ডিয়া ঐক্যের বাকি শরিকদের কোনো খোঁজ খবর নেই। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। এত বড় অপরাধ ক্ষমার অযোগ্য। এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। আপনার এই মন্তব্যের খেসারত আপনাকে দিতে হবে। মহাকুম্ভের অপমান নেহি সহেগি হিন্দুস্তান। একজন হিন্দুকে ভালোবাসে, একজন মুসলমানকে ভালোবাসার নাম করে এদের ভালোবাসা আর মুরগি পোষা সমান। বাড়িতে অতিথি আসবে, বাড়ির মুরগিটা আগে জবাই হবে বা আগে করবে, ডাল ঘর কা মুরগি ডাল কা বারাবার। যত নির্বাচন এগিয়ে আসবে তত দিদি দেখাবে যে এখন মুসলমানদের জন্য লড়তে লড়তে আমি প্রায় শেষ হয়ে গেছি। আর এই দিদির আমলে পশ্চিমবঙ্গের সব থেকে বিজেপির বাড়ন্ত হলো। আজকে এই বিজেপি আর মমতা ব্যানার্জি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য শুধু বিতর্কিত নয়, বেপরোয়াও বটে, কিন্তু বেহিসেবি কি? তার মন্তব্য পশ্চিমবঙ্গ বিধানসভায় রেকর্ড হয়েছে এবং বিধানসভায় বক্তব্য রাখায় তার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ করা যাবে না। ধর্মীয় আবেগে আঘাত করার অভিযোগও আইনিভাবে করা যাবে না। কিন্তু বিজেপির ভোট ব্যাংকেই তিনি হানা দিয়ে বসে আছেন। কলকাতার মন্তব্য নাড়া দিয়েছে লখনৌয়ে। স্বাগত জানিয়েছেন अखिलेश यादव। देखिए, ममता बनर्जी जी ने जो कहा है वेस्ट बंगाल की मुख्यमंत्री ने, ठीक ही कहा है। उनके लोगों की भी जान गई है। जो ममता बनर्जी जी ने कहा वो ठीक कहा है कि लोगों की जान गई है, और जान इतनी गई है कि सरकार नहीं बता पा रही है।
अभी तक की सबसे ज्यादा लोग खोए इसी कुंभ में है, जान गई इसी कुंभ में, लोग बीमार हुए इसी कुंभ में, लोगों को सड़कों पर रातों रात सोना पड़ा इसी कुंभ में। इसका सवाल का जवाब क्या है भारतीय जनता पार्टी के पास? समाजवादी पार्टी या ममता जी ने जो कहा है, मैं समझता हूं कि उन्होंने जो कुप्रबंधन हुआ, मैं समझता हूं ये लोग उसकी ओर इशारा कर रहे हैं। पर महाकुंभ के राजनीतिकरण का जो भाजपा ने किया है, मैं उसका प्रबल विरोध करता हूं। महाकुंभ मृत्यु कुंभ में बदल गया है। ये क्या है? ये क्या है? आरजेडी और टीएमसी के नेताओं के द्वारा सनातन धर्म के जुड़े हुए सबसे बड़े आयोजन के प्रति दिए गए, और अगर अपराध है तो हमारी सरकार इस अपराध को कर रही है और आगे कर रही है, क्योंकि हम लोग ये मानते हैं सनातन धर्म इस देश का राष्ट्रीय धर्म है। মুসলিম ভোট ব্যাংককে সংঘবদ্ধ করতে হিসেব করেই মৃত্যুকুম্ভ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন বিজেপির তথ্য প্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। মালব্যের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য নাকি মুসলিম সমাজকে সুপ্ত বার্তা দিয়েছে। তাঁকে ভোট দিলে পশ্চিমবঙ্গে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা হবে। কুম্ভের আয়োজনকে আক্রমণ করায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে হই হই করে যুদ্ধে নেমে পড়েছে গোটা এনডিএ শিবির। सनातन का अपमान करना इनका स्वभाव बन गया है। भारतीय संस्कृति आज नहीं, हजारों सालों से गंगा जी की धार की तरह केवल मुस्लिमों को खुश करने के लिए सनातन धर्म पर अनाप शनाप बयानबाजी विपक्षी नेता कर रहे हैं। समय आने पर जनता इसका मुंह तोड़ जवाब देगी और पश्चिम बंगाल में तो ममता बनर्जी का सुपड़ा साफ हो जाएगा। उन्होंने करोड़ों हिंदुओं की आस्था को ठेस पहुंचाया। उन्होंने ये बयान नहीं दिया है, उन्होंने सनातन धर्म पे उंगली उठाई है। जिस तरह से सनातन के मानने वाले लोगों की भावनाओं को आहत किया है, आखिर ममता बनर्जी को शायद मालूम होना चाहिए कि न केवल देश से, पूरी दुनिया से करोड़ों लोग आ रहे हैं। It's very easy to comment on Sanatan Dharma or Hindu Dharma. They don't do the same level of this kind of criticism for any other religion, and this kind of approach always we have an issue, and they don't realize that they're hurting the sentiments of crores of people. দিল্লি রেল স্টেশনে কুম্ভযাত্রীদের মর্মান্তিক মৃত্যুর পরেও মুখ খুলেছেন লালু প্রসাদ। কুম্ভকে ফালতু বলেছেন। सब कुंभ का क्या कोई मतलब है, फालतू है कुंभ। কিন্তু লালু প্রসাদ যাদবের মন্তব্য নিয়ে তত হইচই হয়নি। দুর্ঘটনার পর ওই মন্তব্য তাৎক্ষণিক প্রতিক্রিয়া হিসেবেই ধরে নিয়েছেন অনেকেই। তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শব্দচয়ন অনেক সুনির্দিষ্ট এবং তাঁর বক্তব্য বিঁধেছে অনেক গভীরে। ममता का हमेशा वो काम ही है हिंदू के खिलाफ बोलना चाहिए। हिंदू का आस्था, हिंदू का विश्वास वो खत्म करना उनका काम है। क्यों वो पश्चिम बंगाल का तो बांग्लादेश बनाने के लिए मंशा है, बांग्लादेश का वो प्रधानमंत्री बनने के लिए ऐसा कर रहा है। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে পাল্টা ব্যবহার করে বাংলার মাটিতে পদ্ম চাষ করতে পারবে বঙ্গ বিজেপি? বিজেপি যে মন্তব্যকে হিসেবি মন্তব্য বলছে, তাতে বাংলায় বিজেপির ভোটের হিসেব মিলবে কি? দেখুন, ফোর ফ্রন্টে আসেননি উনি। ওনার ভোট ব্যাংক মুসলিম ভোট ব্যাংককে অ্যাপিস করেছেন। হিন্দুদের কালচার, হিন্দুদের সংস্কৃতিকে যদি গালি দেন, তাহলে ভাই উনি ভাবে যে মুসলিম যারা উগ্র মানসিকতার আছে, যারা জামাতের সাপোর্টার, তারা সাপোর্ট করবে মুখ্যমন্ত্রীকে, এবং সেটা তিনি করান। মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে যে ডায়লগ বাজিতে চ্যাম্পিয়ন, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কিন্তু সত্যিকারের লড়াইয়ের এজেন্ডাগুলো যখন সামনে আসে, তখন প্রত্যেকবার উনি সত্যিকারের লড়াইয়ের পিঠে ছুরি মারেন। আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, আপনাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হারাবো, এবং শুধু নন্দীগ্রামে হারা নয়, আপনি ভবানীপুরেও হারবেন। ভবানীপুরেরও হিন্দুদেরকে আমরা ঐক্যবদ্ধ করে আপনাকে আমরা হারাবো। আরএসএস কন্যা মমতা বিজেপির বন্ধু ছিল, বিজেপির বন্ধু আছে, বিজেপির বন্ধু থাকবে। বিধানসভায় যাই সার্কাসরা দেখাক না কেন, এদের আসল চেহারা আমাদের জানা আছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে শব্দবন্ধ ব্যবহার করেছেন তা হিন্দিতেও সহজবোধ্য, আর সংস্কৃত তৎসম শব্দ হওয়ায় দক্ষিণ ভারতীয় ভাষাগুলিতেও ওই শব্দ প্রচলিত। মমতা বন্দ্যোপাধ্যায় তাই দেশ জুড়ে ভাইরাল হয়ে গিয়েছে।
ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। এবার আপনাদের কেরালার মল্লপুরমে নিয়ে যাব। সেখানে ফুটবল খেলা শুরুর আগে একটু উৎসব, একটু উদযাপন করতে আতশবাজি ফাটানোর একটা বন্দোবস্ত সেখানে ছিল এবং পরপর সেখানে এত আতশবাজি ফাটে এবং সেগুলো ছড়িয়ে পড়ে, গ্যালারিতে ছড়িয়ে পড়ে, একটা হুলস্থুল পড়ে যায়, হুড়োহুড়ি পড়ে যায় এবং ইতিমধ্যেই 30 জন এই ঘটনায় আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। ফুটবল মাঠে দুর্ঘটনা আগেও ঘটেছে, কখনো দুদলের সমর্থকদের সংঘর্ষে রক্ত ঝরেছে, কখনো আবার মর্মান্তিক মৃত্যুর কারণ হয়েছে বজ্রপাত। এবারে কেরালার মাঠে দুর্ঘটনা হলো মাঠে নিয়ে আসা আতশবাজি থেকে। কেরলে ফুটবল ঘিরে এমনিতেই মানুষের উন্মাদনা আছে। মল্লপুরমে আরকোডের মাঠে মঙ্গলবার ছিল স্থানীয় একটি টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ভিড়ে ঠাসা মাঠে ম্যাচ শুরুর আগে চলছিল আতশবাজি প্রদর্শন। হঠাৎই মাঠে জড়ো করা সব আতশবাজিতে আগুন ধরে যায়। গ্যালারিতে বসে থাকা দর্শকদের গায়ে ছিটকে পড়তে শুরু করে আগুনের ফুলকি। রীতিমতো হুলস্থুল পড়ে যায়। প্রাণে বাঁচতে আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকেন দর্শকরা। আতশবাজির আগুনে অনেকেই আহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা শুরু হয়। আতশবাজিতে অন্তত 30 জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ফুটবল মাঠে এমন দুর্ঘটনায় ক্ষুব্ধ দর্শকেরা। অনেকেই মাঠে আতশবাজির ব্যবহার বন্ধ করার দাবি তুলেছেন। স্থানীয় ফুটবল ক্লাব এবং সংগঠকরা দুঃখ প্রকাশ করলেও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন সাধারণ মানুষ। প্রাথমিকভাবে জানা গিয়েছে এই আতশবাজি প্রদর্শনীর কোনো অনুমতি ছিল না। কিভাবে সেখানে আতশবাজি প্রদর্শনী এবং বিস্ফোরণ হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।